নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ বিশেষ সংবাদে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর 48 ঘন্টার মধ্যে সরকারি জমি দখল করে তৈরি করা অবৈধ রিসর্টের মধ্যে 9টি রিসর্টে নোটিশ জারি করে খালি করে দেওয়ার নির্দেশ প্রশাসনের। বাজারে কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া, বাজার করতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা। মুখ্যমন্ত্রীর নির্দেশিকা জারি হতে দামের ওপর নিয়ন্ত্রণ আনতে নজরদারি চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। শুক্রবারও জলপাইগুড়িতে বৃষ্টি থাকলো অব্যাহত। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার সংরক্ষিত এলাকায় আজও লাল সতর্কতা জারি। পাশাপাশি NH 31 নম্বর জলঢাকা নদীতে লাল সতর্কতার পাশাপাশি তিস্তা নদীর দমনির অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা অব্যাহত। শুক্রবার সকাল 6টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ 2173.85 কিউমেক বলে এদিন সকালে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়। চাপাতার ব্যাগ খুলতে চক্ষু চড়ক গাছ পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে 186 কেজি গাঁজা পাচার হওয়ার থেকে আটকে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার জাতীয় সড়কের তালমাতে পাতা ফাঁদে আটক করা হয় একটি বড় ট্রাককে। গাড়িটিতে তল্লাশি চালালে বেরিয়ে আসে বেশ কিছু চা পাতা ভর্তি ব্যাগ। তবে সেই ব্যাগের ভেতরে তল্লাশি করতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। আসলে চা পাতার আড়ালে চলছিল 186 কেজি গাঁজা পাচারের চেষ্টা। ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, আইন মোতাবেক উদ্ধার করা গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে, তদন্ত চলছে। সবজি বাজারে SDO লাভ কি? চলে গেলেই তো আবার দাম বাড়বে, প্রতিক্রিয়া এক ক্রেতার। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সবজির দামের ঊর্ধ্বমুখী হতে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছেন, আর তাতেই নড়ে চড়ে বসে প্রশাসন। শুক্রবার সকালে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের নেতৃত্বে দিনবাজারের বিভিন্ন সবজি এবং আলু পেঁয়াজ পাইকারি বিক্রয় কেন্দ্রগুলোতে অভিযানে নামেন। যদিও প্রশাসনের এই অভিযান প্রসঙ্গে বাজার করতে আসা নিখিল কীর্তনিয়া রাগ ঢাক না করেই জানিয়ে দেন, এখন 20 টাকা কেজি, একটু পরেই সবাই চলে গেলে 60 টাকা হয়ে যাবে। বিষয়টি নিয়ে সদর মহকুমা শাসক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা বাজারে বাজারে গিয়ে জিনিসপত্রের দাম দেখাশোনা করছি। কিছু কিছু মহাজনদের জিনিসপত্রের দামে অসঙ্গতি পাওয়া গেছে, আমরা তাদের নোটিশও পাঠাবো। কিভাবে ওনারা ডকুমেন্ট মেনটেন করেছেন, কি দামে বিক্রি করছেন, এগুলো নিয়ে নজরদারি করা হচ্ছে। আমাদের পুলিশের সহকর্মীরা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রি মার্কেটিং মুখ্য ভূমিকা গ্রহণ করছেন। বাকি সমস্ত ডিপার্টমেন্ট যারা যারা টাস্ক ফোর্সে আছেন তারা সকলে আছেন। দাম কি কিছুটা কমলো সেটা তো ক্রেতারা বলতে পারবেন। আমরা তো চেষ্টা নিরন্তর চালিয়ে যাব, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই বলেছেন, এবং অবশ্যই আমাদের টার্গেট হচ্ছে দাম কমানো। কি পেলেন কোথাও কোথাও ডকুমেন্টেশনের ইনঅ্যাডিকুয়েসি আছে, সেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার সাহেব নোটিস করছেন ওদেরকে। যেখানে কাঁটার সমস্যা আছে সেটা লিগ্যাল মেট্রোলজির পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সকলে মিলে আমরা একটা টিম হিসেবে কাজ করছি। ন্যাচারালি প্রত্যেকে তার নিজস্ব অ্যাসপেক্ট থেকে এটা দেখছেন এবং নোটিশ ইস্যু করছেন, নোটিশ উনি ইস্যু করছেন। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাহেব ইস্যু করছেন। বলছি কেন কোনো গাফিলতি পেলেন? হ্যাঁ, একটা তো আমরা তো কাগজ পাইনি, তাই জন্য আমরা নোটিশ ইস্যু করছি। কোথাও কোথাও অসামঞ্জস্য পাওয়া গেছে ওনাদের কথার সাথে, ওই জন্য দেখছি। রেট চার্ট নেই এই দোকানগুলোতে, সেগুলো আমাদের নোটিশের মধ্যে উল্লেখিত থাকবে। এখানে আসলে 60 টাকা সব কিছু। হ্যাঁ হ্যাঁ, গ্রামে 20 টাকা, এখানে 60 টাকা। একই দাম। বললাম দাদা আপনার নাম বলেন তো। আমার নাম নিখিল কীর্তনিয়া। কোথায় আসছেন এখানে? দিনবাজার। কি করবে এখানে? এই সবজি। হ্যাঁ, কি বললেন গ্রামে? গ্রামে যদি 20 টাকা কিনে, টাউনে আসলে 60 টাকা। তার জন্য কি অনেক বেশি? বেশি তো হয়, আমাদের মতো প্রশাসনের লোকজন আসছে, কি বলবেন? কি বলবো, আমাদের বলা তো মূল্য দেয়। প্রশাসনের লোক আসবে তখন দাম কমে দেবে, যাওয়ার পরে আবার সেই নয়। হ্যাঁ, যাওয়ার পরে সেই দামে বাড়িয়ে দেবে। এখন প্রশাসন আসলে কমে হবে, যাওয়ার পরে আবার 60 টাকায়, যাওয়ার পরে 60 টাকায়। এটা আসবে এখন না 50 টাকা 40 টাকা কমাবে, তাই না? প্রশাসন যাবে, আবার দাম বাড়বে।
এটা জানাই। দাম কি বেশি দেখছেন? হ্যাঁ। পেঁয়াজের দাম, আলুর দাম বেশি দেখছেন? হ্যাঁ, পেঁয়াজের দামও বেশি আছে। আলুর দাম? আলুর দাম তো শুনে আলু আমি কিনি না, ঠিক আছে, আপনি নিজেদের আলু আছে, যাই হোক, কিন্তু জিনিসের বাজারে সবজির দাম, অন্যান্য সবজির দাম বেশি। বেশি আছে। মানে তাহলে কি আপনার কাস্টমার, ক্রেতাদের চোখে জল আপনাদের এখন? সে তো হবেই, সে তো হবেই। কি হবে? চোখের জল কি এখন কিনতে হয়, যেখানে 1 কেজি সেখানে হাফ কেজি এইভাবে কিনতে হয়। মানে এক প্রকার চোখে জল। হ্যাঁ, হ্যাঁ সেই তো। তো প্রশাসনের লোকজনকে বলবেন না কিছু, এই যে আসছে? কি বলবো, আমাদের বোঝা কোনো মূল্য নেই, জানেন তো? হ্যাঁ, আমাদের বোঝা কোনো দাম নেই। সেই দাম বাড়বে, প্রশাসন যাওয়ার পর সে দাম বাড়বে, ঠিক আছে, আমরা বললে বলবো যে না খরচা আছে, ক্যানিং খরচা, হ্যান ত্যান নানান কিছু যাবে। বাজারে কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া। বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে মধ্যবিত্তদের, অথচ ঠিকঠাক মূল্য পাচ্ছেন না কৃষকেরা বলে অভিযোগ উঠেছে। আজকাল বাজারে কাঁচা সবজি কিনতে গেলে 1000 টাকাতেও যেন ভরছে না ব্যাগ। চিন্তায় মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষ। বাজারের দামের ওপর নিয়ন্ত্রণ আনতে ইতিমধ্যেই বৈঠক করে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশিকা জারি হতেই বিভিন্ন বাজারে নেমে পড়েছেন প্রশাসনের আধিকারিকরা। এদিকে ধূপগুড়িতে দ্রব্যমূল্যের উপরে নজরদারি চালাতে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাজারে কাঁচা সবজির দাম যাচাইয়ে বের হন। খুচরো এবং পাইকারি দুটি বাজারই ঘুরে দেখেন আধিকারিকরা। সুপার মার্কেট এলাকায় বাজার মূল্য যাচাই করতে গিয়ে এদিন পাইকারদের বিভিন্ন অভিযোগের কথা শুনতে হয় আধিকারিকদের বলে সূত্রের খবর। আমরা ওই মার্কেট রেটস বিভিন্ন মানে যে সবজি আছে বা যে আলু, পেঁয়াজ, টমেটো এগুলো দেখতে আসি। মানে একটা টাস্ক ফোর্স গঠন হয়েছে জেলা লেভেলে, সেই আমাদের অন্য দপ্তরও আছে, পুলিশ আছেন, লিগ্যাল মেট্রোলজি আছে, ফুড সেফটি আছেন, ফুড থেকেই মানে এসিএফএসের মানে ডিসিএফএসের ওনার রিপ্রেজেন্টেটিভ আছেন, আর মার্কেটিং থেকেও আছেন, আর আরএমসি থেকেও ওনারা। আপনার কোন বিষয়টাকে বেশি করে দেখছেন এখানে? আমরা দেখছি যে ডিফারেন্স কত আছে, মানে যে পাইকারি কত ডিফারেন্স আছে, বা এই পাশে যে খুচরো মার্কেট আছে ওখানে কত ডিফারেন্সটা হচ্ছে, সেটাই আমরা একটু ডিফারেন্স পেলেন আপনারা? ডিফারেন্স তো হবেই, মানে যে ক্যারিং চার্জগুলো এটা লাগবে, কিন্তু ওই ডিফারেন্সটা যেন কম থাকে সেটাই আমাদের মানে একটা। অনেকাংশেই দেখা যাচ্ছে যে এই বাজার থেকে খুচরো বাজারে ডিফারেন্সটা কোথাও 8 টাকা, 10 টাকা, কখনো 15 টাকা হয়ে যাচ্ছে। মানে সেটা যেখানে যেখানে মানে যে সেরকম আছে, মানে যেখানে যেখানে সে 10 টাকা বা 8 টাকা, মানে সবজির উপরে ডিপেন্ড করছে। আমি দেখছি যে পেরিশেবল বেশি যেটা আছে ওখানে একটু বেশি করে ওরা করছে। যাই হোক, আমরা এই যে ইন্সপেকশন যেটা হচ্ছে, জয়েন্ট ইন্সপেকশনের পরে আমরা কিন্তু মিটিংও করব, বিভিন্ন মানে যে ব্যবসায়ী সমিতির সঙ্গেও আমরা বসবো, মানে পাইকারি যে অ্যাসোসিয়েশন আছে ওনাদের সঙ্গেও বসবো, যেন কমসে কম মানে মাঝখানে যে গ্যাপটা কম হোক, আর পাবলিক যে একটা ভালো প্রাইসে কিন্তু কিনতে সঠিক প্রাইস। রিটেল এবং পাইকারি বাজারের মধ্যে কি অনেক হেরফের পেলেন ম্যাডাম? মানে সেরকম একদম এক্সুবিরেন্ট না, কিন্তু একটা আছে, গ্যাপটা আছে, সেটা একটু আমরা কমাইতে চেষ্টা করব, ঠিক আছে। মানে মোটামুটি ধূপগুড়িতে অনেকেই মানে যেহেতু মেন মার্কেট আছে এখানে একটু গ্যাপ মানে কম আছে, ঠিক আছে, অন্য জায়গা থেকে এখানে কম। মুখ্যমন্ত্রীর নির্দেশে ডুয়ার্স জুড়ে থাকা অবৈধ রিসর্টের মালিকদের নোটিশ জারি করা হলো প্রশাসনের পক্ষ থেকে। জঙ্গল সংলগ্ন সরাসরি জমি উদ্ধার অভিযান নিয়ে চাঞ্চল্য ডুয়ার্স জুড়ে। প্রশাসনের মধ্যেই ছিল ফাঁকফোকর, দাবি তৃণমূল সভাপতির। সরকারি জমি দখল করে রিসর্ট, 48 ঘন্টার মধ্যে জমি খালির নোটিশ। চাঞ্চল্য ডুয়ার্স জুড়ে। উদ্যোগকে স্বাগত সিপিআইএম সহ পরিবেশ সংগঠনের। বুধবার রাতে জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ি সহ ক্রান্তি ব্লকের বিভিন্ন স্থানে একজনের জমি মাফিয়াদের যোগ সাজসে সরকারি জমি দখল করে গড়ে ওঠা বহু রিসর্টের মধ্যে 9টিকে নোটিশ জারি করেছে ক্রান্তি ব্লকের বিডিও। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পর্যটকদের প্রিয় ডুয়ার্স জুড়ে থাকা রিসর্টগুলিতে। জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি রিসর্টে প্রশাসনের পরিদর্শন খোঁজ খবর। ইতিমধ্যেই জেলায় এরকম বহু জমি বেহাত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রশাসন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ আরো আগে নেওয়া উচিত ছিল। কিছু তো ফাঁকফোকর থেকেই গেছে প্রশাসনিক পর্যায়ে বলে দাবি করেন মহুয়া গোপ। না, একদম পরিষ্কার বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে
সেই নির্দেশ মতো যে প্রশাসন এখন যে তৎপরতা গ্রহণ করেছে, এটা আরও আগে থেকে আমাদের এই এলাকাগুলোতে যদি প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হতো, বা এই রকম কিছু তো মানে ফাঁকফোকর থেকেই গেছে প্রশাসনের দিক দিয়ে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি দপ্তরের থেকে যেইটা আমরা অভিযোগ পাচ্ছি, এইসব বিভিন্ন সময় জলপাইগুড়িতে অনেকেই কাজ করে গেছেন, তারা হয়তো এখান থেকে বদলি হয়ে গেছেন। সেই সময়ের যে জায়গাগুলো আমি বলছি না, সেই সময়েও কিন্তু এরকম যে ঘটনাগুলো ঘটেছে, সেটার পদক্ষেপ যখন এখন নেওয়া হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে। এগুলো যে একদিনে তৈরি হয়েছে বা একদিন নতুন করে আজকে তৃণমূলের সরকার এসছে তারপরে হয়েছে এরকম নয়, এটা দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো চলে আসছে। অপরদিকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম দলের সদস্য মনা বিশ্বাস বলেন, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এই সরকারি যে উদ্যোগ, যেগুলো সরকারি সম্পত্তি, যেগুলো জনগণ দখল করে বসে আছে, কিছু কতিপয় ব্যবসায়ী যারা টাকার অর্থের বিনিময়ে, এরা জমি মাফিয়াদের সাহায্য নিয়ে এই ব্যবসায়ীরা এরকম জমি দখল করে বসে আছে, সরকারি সম্পত্তি। এগুলা কিছু বেসরকারি রিসোর্ট আছে লাটাগুড়িতে, সেগুলো রয়েছে, সেগুলোকে না, এটা সরকারি জমি, এটা রাজ্য সরকারেরই জমি দখল করে বসে আছে এরা। কিছু কতিপয় অসাধু জমি মাফিয়াদের সাহায্য নিয়ে এই ব্যবসায়ীরা এরা দখল করে বসে আছে জমিগুলোকে। কতগুলো হবে লাটাগুড়িতে? আনুমানিক প্রায় 6-7টা তো হবেই লাটাগুড়িতে এরকম দখল, অবৈধভাবে দখল করে বসে আছে। সাথে সাথে আমরা এইটুকু বলি যে রাজ্য সরকারের যদি চিন্তা ভাবনা করে, এই রিসোর্টগুলোর উপরে প্রচুর বেকার ছেলে কাজকর্ম করে খাচ্ছে, যাতে তারা বেকার যাতে না হারায় আর কি, কর্মসংস্থান থেকে যাতে না হারায়, সেটারও যাতে চিন্তা ভাবনা করে, এইটা সামঞ্জস্য যাতে থাকে, এটাও আমরা সরকারের কাছে প্রস্তাব রাখবো আর কি। আপনার নাম আর কি দায়িত্বে আছেন? আমি মনা বিশ্বাস, লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্য। অপরদিকে জেলা প্রশাসনের এই অভিযানকে সমর্থন জানিয়েছে চালসা এবং লাটাগুড়ির বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন। এই প্রসঙ্গে পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, এই প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানানোর পাশাপাশি বন বিভাগের যে জমিগুলো অবৈধভাবে দখল করে রেখেছে এক শ্রেণীর মানুষ, সেগুলো কিভাবে উদ্ধার করে বন ও পরিবেশকে রক্ষা করা যায় সে বিষয়ে আজকেই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করেছি। অপর এক পরিবেশ কর্মী সুমন চৌধুরী জানান, অবশ্যই সাধুবাদ জানাচ্ছি রাজ্য সরকারকে। এর সঙ্গে এটাও বলবো, আমরা চেয়েছিলাম হোম ট্যুরিজম, ইকো ট্যুরিজম হোক, স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বন ও পরিবেশ রক্ষা হোক, তবে এক শ্রেণীর পুঁজিপতিদের দৌড়াতে আজ বিপন্ন ডুয়ার্সের পরিবেশ। পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সরকারি জমি দখলমুক্ত করা, এটার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমরা আমাদের পরিবেশ কর্মীদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা ধন্যবাদ জানাই সরকারকে। এই মুহূর্তে এখনও পর্যন্ত গরুমারার প্রান্তরে, গরুমারা চাপড়ামারি এলাকার দিয়ে আমরা বন দপ্তরের সাথে যোগাযোগ করেছিলাম, যে সমস্ত বন বিভাগের জমিও পাবলিক অধিগ্রহণ করে রেখেছে, সেগুলো কিভাবে দখলমুক্ত করবে বন বিভাগ, সেটা নিয়ে এখনও চিন্তিত, তারাও চিন্তা করছে। এবং অন্যান্য দপ্তরগুলি যারা বিভিন্ন রিভার বেডে, আরও অন্যান্য সরকারি জায়গায় হোটেল, রিসর্ট বা অন্যভাবে কারখানা যাই করুক না কেন করে আটকে রেখেছে, দখল করে রেখেছে, সেগুলোও দখলমুক্ত করবেন সরকার, বা ইতিমধ্যেই প্রশাসন এর উপরে হস্তক্ষেপ করেছে। আমরা একে সাধুবাদ জানাই। আমরা আশা করি মানুষ সতর্ক হবে এবং এই বিষয়ে সরকারের উদ্দেশ্য কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার, তাতে আমরা পরিবেশপ্রেমী সংগঠন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। জঙ্গলের পাশে অবৈধভাবে হোটেল রিসোর্ট আমরা বহুদিন ধরে আন্দোলন করে যাচ্ছি, ডুয়ার্সে গড়ে উঠছে। আমরা চেয়েছিলাম ইকো ট্যুরিজম হোক, গ্রামের মানুষ হোমস্টে বানাক, সেখানে লোক আসুক, লোক বসবাসও করুক, প্লাস হচ্ছে বন্যপ্রাণের সুরক্ষাটাও যেন থাকে। কিন্তু বিশেষভাবে পুঁজিপতি কিছু মানুষ, কিছু বড় বড় কোম্পানি এই অঞ্চলে আসে। পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জমি চিহ্নিত হতেই তুমুল বিরোধ ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে আসরে নামতে হয় 2 থানার পুলিশ বাহিনীকে।
ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে মালবাজার পৌর এলাকা থেকে 4 কিলোমিটার দূরে নেওড়া নদীর পাড়ে সরকারি খাস জমি চিহ্নিত করে তা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য ঘিরে ফেলার কাজ শুরু হয়। পৌর চেয়ারম্যান স্বপন সাহার উপস্থিতিতে পৌর আধিকারিক, বাস্তুকার ও কর্মীরা দ্রুত জেসিবি সহ বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এলাকাটিকে ঘিরে ফেলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবি সম্মিলিত সরকারি বোর্ডও লাগিয়ে দেওয়া হয় জমিতে। পুরসভার দাবি, ওই এলাকা থেকে বিস্তীর্ণ দূরত্ব পর্যন্ত কোনো লোকবসতি না থাকায় সরকারি স্তর থেকে এই জমিকেই মান্যতা দেওয়া হয়। কিন্তু আচমকাই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। 4 কিলোমিটার দূরের চালসা মাটিয়ালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূলের অঞ্চল সভাপতি দীপক ভুজেল এলাকায় এসে চড়া সুরে বিরোধিতা করতে শুরু করেন। ছুটে আসে উল্টো দিকে থাকা সোনগাছি চা বাগানের চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। তারাও বিরোধিতা শুরু করে। দীপক ভুজেল দাবি করেন, মেটেলি এলাকার প্রাক্তন বিধায়ক সহ কিছু তৃণমূল নেতারা পৌরসভার থেকে আর্থিক সুবিধা পেয়ে এই জমিকে আবর্জনা স্তূপ গড়ে তোলার অনুমতি দিয়ে দিয়েছেন, কিন্তু ওই এলাকার সাধারণ মানুষ সহ তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। দেখেন, এখানে তো আমি ঠিক আমাদের কনফিডেন্সে নেয় নাই স্বপন শাহ যে মালবাজার পৌরসভার চেয়ারম্যান। আমি বিগত তৃণমূল কংগ্রেসের ইউথের ব্লক প্রেসিডেন্ট এবং 1 নম্বর জিপির আগের প্রধান, বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট। আমাদের জানানো হয় নাই আমাদের এখানে ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে। স্বপন শাহ এটা খুব খারাপ করতেছে। যদি মিউনিসিপ্যালিটির ফান্ড যদি আমাদের দেয় তাহলে আমাদের আপত্তি নাই, যদি ফান্ড না দেয় তাহলে আমাদের আপত্তি আছে। আমাদের এটা কিসের ডেভেলপ হবে? নোংরা ফেলানোর ডেভেলপ? আপনারা বিচার করবেন, আপনারা আছেন সিধা 4 নম্বর খুঁটি, আপনারা সাংবাদিক, আপনারা দেখবেন কি অন্যায় কি। আজকে মালবাজার মিউনিসিপ্যালিটি সাব ডিভিশন এরিয়ার জায়গা কি অন্য জায়গায় নাই? আছে, তাও আমাদের কনফিডেন্সে নেওয়া হয় নাই। এরা নিচে নিচে আমাদের লোকাল নেতারা যারা পয়সা খাইছে ঘর ঘেরাও হবে, আগামী দিনে স্ট্রাইকও হইতে পারে, ভোটও বয়কট হইতে পারে, এইটুকুনি আমাদের বক্তব্য। দাদা, আমাদের 1 নম্বর জিপির প্রধান বানাইতে পারলো না, 2 নম্বর জিপির কালকে বানাইতে পারে নাই, বিধাননগর বানাইতে পারে নাই। তাহলে আমাদের 5টা জিপি আছে। স্বপন শাহ মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন শাহ কেন 5টা প্রধানকে 5টা লিডারশিপকে নিয়ে বললো না? কেন বললো না? আমাদের কনফিডেন্স নিত এইখানে পাড়া ছেলেদেরকেও তো বলে নাই, কেন ডাকবে না? সবাইকে বলা দরকার। এখানে আমি নেতৃত্ব বলে না, জনসাধারণের অসুবিধা। এখানে পাবলিক পাবলিকের কালকের দিনে স্ট্রাইক বন্ধ, অনেক কিছু হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আজকে তো ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আজকে পুলিশের গায়ের জোর, ক্ষমতা, আমরা সাধারণ লোক, আমাদের কাছে টাকা নাই। আর যেই নেতারা টাকা খায় আজকে এখানে সহমতি দিছে। আপনার নিজেও শাসক দলের অঞ্চল সভাপতি, আপনি বললেন যে শাসক দলের কিছু নেতার মধ্যে যুক্ত আছে। অনেক নেতা, আমি তো বললাম 100% 1 নম্বরে জোসেফ মুন্ডা, এই দীপক ভুজেল নিজের গ্যারান্টিতে বলতেছে 100%। বাদ বাকি জনপ্রতিনিধিরা আমরা খোঁজ লাগাচ্ছি। কালকে ভোট লাগানোর সময় জোসেফ মুন্ডা ছিল, অঞ্চল প্রেসিডেন্ট বিক্রম মুন্ডাও ছিল। আজকে বৃষ্টির জন্য অনেকে আসেনি। এইখানে আদিবাসী বিকাশ পরিষদও আসবে, ওজামুও আসবে, তৃণমূল কংগ্রেসও আসবে, সিপিএমও আসবে, অনেক কেউ আসবে। সবার দুইটা জবাব দিল, দুইটা জবাব দিল, কপালে 2টা জবাব দিল। সব কপালে আমি করেছিল সরকারি কাম, স্যার 2টা জবাব দিল, স্যার 2টা জবাব দিল। স্যার मालमा पुणे किसी को इंश्योरेंस केस मामले तो पहले संभाल लो सब उनका। मेरा समस्या हो रहा है यहाँ पे जो बगल नौरा ब्रिज के नदी के साइड में, यहाँ पे इससे पहले भी सोनगाछी में आप सुने थे 15 नंबर सेक्शन में म्यूनिसिपैलिटी के द्वारा वहाँ डंपिंग ग्राउंड बनाने के लिए वहाँ पे जगह चूज किया गया था, लेकिन वहाँ पर भी हम लोग जितना आम पब्लिक मिल के वहाँ पे विरोध किए, जो बंद हो गया। उसमें भी बहुत सारा नेता उससे जुड़े थे, आज भी इसके साथ में जुड़े थे। आज नहीं तो यहाँ लोकल जितना यहाँ मेंबर है, यहाँ का पंचायत मेंबर, यहाँ का समिति, ये सब कहाँ विरोध में क्यों नहीं रहा? जब आम पब्लिक जब इतना विरोध कर रहा है, यहाँ सब के सब पैसा लेके बैठ गए हैं।
हम लोग नहीं चाहते। यहाँ पे ये मेरा गांव है, ये बगल में कल के दिन में कोई बीमारी आता है तो सबसे पहले इससे इफेक्ट मैं होऊंगा, मेरा बच्चा होगा। और अगल बगल में ये नदी आपका विधाननगर की तरफ जाते हैं, जहाँ पे आदमी पीने के लिए वही पानी यूज करते हैं। यहाँ गाय हो जो भी हो वहाँ का पानी पीता है। कल के दिन में वो पानी पी के कोई आदमी बीमार हो गया तो इसका रिस्क कौन लेगा? जिसने आप लोगों ये नेता, ये लोग पैसा लेके चुपचाप बैठे, जबकि यहाँ का उप प्रधान है, मेरा बूथ का उप प्रधान। आज यहाँ पे विरोध के समय में वो लोग कहाँ है, क्यों नहीं आ रहा है? इससे मतलब सब जाहिर है इसमें कि सब पैसा खा के बैठे हैं। ये लोगों को अपना जाति, अपना माटी, अपना बाल बच्चा और जितना अगल बगल जो पड़ावासी है इनके बारे में ये लोग नहीं सोचते। ये लोगों को पैसा पैसा, ये लोग तो मरने के बाद में भी पैसा ऊपर कमाने के लिए ये लोग। आपका नाम क्या है? मेरा नाम अरविंद करके। अभी आप लोग क्या चाहते हैं? अभी आप लोग क्या करेंगे? हम लोग चाहते हैं तुरंत ये काम बंद हो। अगर बंद नहीं हुआ, अगर बंद नहीं हुआ, अभी तो हम लोग यहाँ अगल बगल के पूरा मेटली ब्लॉक, ये विधाननगर से भी आए हैं बहुत सारा, सालबड़ी आएगा, सत्य आएगा, ये टोटल सोनगाछी दरकार पड़ेगा। हम लोग रोड ब्लॉक भी करेंगे, रोड भी ब्लॉक करेंगे। अगर उसके बाद में जो नेता इसके साथ में जुड़ित है उसका घर में जितना कचरा, हम लोग सबका पूरा पारा का कचरा। अभी आप लोग यहाँ पे रास्ता में क्यों बैठा है? वहाँ पे उस जगह पे जहाँ पे वो बन रहा है वहाँ पे क्यों नहीं जा रहा है? वहाँ पे मेन हो गया, देखिए अभी यहाँ पे पावर का मिसयूज किया जा रहा है। कौन रोक रहा है आप लोग? ये प्रशासन की ओर से हमें रोका जा रहा है। মেটেলি থানার আইসি মিংমা লেপচা ও মালবাজার থানার আইসি সমীর তামাং বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে চলে আসেন। কোনো রকম সরকারি কাজে বাধা দেওয়া বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট পাল্টা হুঁশিয়ারি দেয় পুলিশ। মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ এলাকায় এসে দীপক ভুজেলকে বুঝিয়ে শান্ত করেন। ডাম্পিং গ্রাউন্ড নয়, বরং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে পচনশীল এবং অপচনশীল বজ্রকে পৃথক করে প্রক্রিয়াকরণ ব্যবস্থায় চলবে বলে তিনি পুনরায় বোঝান। পুরো বিষয়টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফেও অনুমতি রয়েছে বলে দাবি করেন তিনি। প্রকল্প রূপায়ণের পর 15 থেকে 20 জন স্থানীয় ছেলেমেয়েরা কাজ পাবে বলেও সেই চুক্তিপত্রে লেখা রয়েছে বলে বিডিও জানিয়ে দেন। এরপর মাল মেটেলি থানার পুলিশের উদ্যোগে এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। তবে তৃণমূল নেতা দীপক ভুজেল বলেন, এই এলাকা ডাম্পিং গ্রাউন্ড হলে আন্দোলন হবে। মেটেলির যেসব তৃণমূল নেতা এই ডাম্পিং গ্রাউন্ডের জন্য সায় দিয়েছে তাদের বাড়িও ঘেরাও হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গভর্নমেন্ট জমি দিয়েছে মাল পৌরসভাকে জলপাইগুড়ি ডিএমএম ম্যাডামের তত্ত্বাবধানে এবং মাল মেটেলি বিডিও বিএলআরও এবং আইসি মেটেলি এবং আমাদের এখানকার যারা লিডারশিপ আছেন তাদের সহযোগিতায় আমরা এই কাজ শুরু করেছি। এখানে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থাও হবে। পরিবেশ বান্ধব একটা প্রকল্প যেটা নিয়েছেন মমতা ব্যানার্জি, যে অনেকে অনেক ভুল ব্যাখ্যা মানুষকে বোঝাচ্ছেন সেটা ঠিক না। একদম পরিবেশ বান্ধবই প্রকল্প এটা, এবং এই প্রকল্প থেকে বহু মানুষ লাভবান হবে। কত ধারা এখানে মেটেলি ব্লকের কিছু ওয়েস্ট আসবে তো, অবশ্যই আসবে। মোট কত জমি নেওয়া অধিগ্রহণ করা হয়েছে? অধিগ্রহণ না, আমরা পেয়েছি 5 একরের জমি। দাদা, স্থানীয় মানুষের একটু একটা ধারণা রয়েছে, ভুল বোঝানো হয়েছে, এটা কোনো ডাম্পিং গ্রাউন্ড নয়, এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখানে এই প্রকল্প সব মেশিনারিজ বসবে এবং এখানে প্রোডাকশন হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। ডাকাতির আগে 5 দুষ্কৃতীকে গ্রেফতার করলো শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ। গতকাল গভীর রাতে ওই 5 অভিযুক্তকে গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ। ধৃতদের নাম মনোজিৎ ওরাও, সঞ্জয় ভগত, ইন্দ্রজিৎ গোসাই, বিজয় রায় এবং সুভাষ সিং বলে জানা গিয়েছে। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে পুলিশের কাছে খবর আসে দেবীডাঙ্গার একটি স্কুলের বারান্দায় ধারালো অস্ত্র সহ একাধিক ডাকাতি করার সরঞ্জাম নিয়ে কয়েকজন দুষ্কৃতী ডাকাতির ছক কষছে। এরপর প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ সেখানে অভিযান চালিয়ে 5 জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। প্রধাননগর থানার পুলিশের সন্দেহ বড় ধরনের কোনো ডাকাতির ছক কষতেই ওই দুষ্কৃতীরা সেখানে জড়ো হয়েছিল। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে। এই মুহূর্তে জানিয়ে রেখে প্রধাননগর থানার পুলিশের আবারও বড় সাফল্য। রাত থেকে বৃষ্টি, জল বেড়েছে সব নদীর। ঘিস নদীর জল ধেয়ে আসছে কৃষি জমির দিকে। বৃহস্পতিবার বৃষ্টি সেভাবে না হলেও রাতের দিকে ভালোই বৃষ্টি হয় পাহাড় এবং সমতলে। সে কারণেই তিস্তা, লিশ, ঘিস সহ বিভিন্ন নদীতে জল বেড়েছে। রাতভর বৃষ্টিতে মাল ব্লকের ঘিস নদীর জল অনেক বেড়েছে রাত থেকে। গত 4-5 দিন আগেই ঘিস নদীর জলের স্রোতে ক্ষতি হয়েছে ঘিস নদীর বেশ কয়েকটি ডিফ্লেক্টর। বর্তমানে ঘিস নদীর ডাউনস্ট্রিমে একটি অস্থায়ী বালির বাঁধ ভেঙে ক্রমশ পশ্চিম দিকে ধেয়ে আসছে নদী। এরপর পশ্চিম দিকে ভাঙন শুরু করেছে ঘিস নদীর। বিপদের মুখে এখানকার একটি ফ্যাক্টরি এবং কৃষি জমি। কয়েকদিন আগে স্থানীয় মানুষ ভূমি ক্ষয় রুখতে জেসিবি দিয়ে নদীর পাশে বালির বাঁধ দিয়েছিল, কিন্তু প্রবল জলের স্রোতে সেই বাঁধ ভেঙে বর্তমানে নদী পার ভাঙতে শুরু করেছে। এতেই চিন্তিত এলাকার মানুষ। বর্তমানে ঝাঁপিয়ে বৃষ্টি না হলেও ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। তবে সমতলের বৃষ্টির চেয়ে পাহাড়ের বৃষ্টি বেশি হলেই সমস্যা বাড়ে, কারণ পাহাড়ে বেশি বৃষ্টি হলে ডুয়ার্সের নদীগুলিতে জল বেড়ে যায়, আর তাতেই ভাঙন এবং জলমগ্ন হয় সমতলের বিভিন্ন এলাকা। এই যে ব্রিজের এখানে দুইটা স্পার ভাঙে গেছে, স্পার ভাঙে গিয়ে এদিকে জল চলে যাচ্ছে। তো এদিকে এইখানে প্ল্যান্টে আমরা সবাই মিলে, আমাদের এখানে রুটি হয়, সবাই মিলে করে খাই। এখানে আমরা ট্র্যাক্টর দিয়ে বা ডাম্পার দিয়ে করে খাই। তো এদিকে জল চলে যাচ্ছে, এখন ভাঙতেছে। তো দেখতেছে এদিকে মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সবারই। তো ওই জন্য আমরা নিজের দিমাগ লাগাই এদিকে আমরা বাঁধ দেওয়ার চেষ্টা করতেছি। জলটা তো এখন এদিকে গ্রামের দিকে, মানে এদিকে তো গ্রাম না, এদিকে মানে ওই যে জায়গাগুলো ভাঙতেছে, প্ল্যান্টের মানে ক্ষতি হচ্ছে। হ্যাঁ, কৃষি জমিও আছে কিছু নিচে। বৃষ্টি তো পুরা হচ্ছে, মানে এরকম বৃষ্টি হচ্ছে যে মানে পরে যে কী হবে বলা মুশকিল আছে। ধূপগুড়ি ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিতে ঠিকাদারদের প্রায় 14 কোটি টাকা বকেয়া রয়েছে বলে দাবি। শীঘ্র এই টাকা না পেলে ধূপগুড়ি ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিতে আর কাজ করবেন না বলে হুমকি দিলেন ঠিকাদারেরা। বকেয়া পরিশোধের দাবিতে আজ ধূপগুড়ি বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অভিযোগ, 4 বছর আগে এনআরইজিএস প্রকল্পের বিভিন্ন কাজ তারা করেছেন,
কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা বকেয়া রয়েছে। প্রতিটা গ্রাম পঞ্চায়েতের প্রায় 1 থেকে 1.25 কোটি টাকার মতো বকেয়া রয়েছে বলে দাবি। এমনকি ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বকেয়া টাকার পরিমাণও প্রায় 2 কোটি টাকার মতো বলে তাদের বক্তব্য। বকেয়া টাকা না পাওয়ায় অনেকেই পরবর্তী টেন্ডার ধরতে পারছে না বলে অভিযোগ। আজকে আমাদের ধূপগুড়ি গ্রামীণ ব্লক কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিডিও সাহেবের নিকট আমরা স্মারকলিপি প্রদান করব এই উপলক্ষেই ধরেন ডেপুটেশন। কি কারণে? মূলত আমরা গত প্রায় 3 বছরের বেশি সময় ধরে এমজি এনার্জিসের বিভিন্ন প্রকল্পে দ্রব্য সামগ্রী সরবরাহ করেছি, কিন্তু কোনো টাকা আজ পর্যন্ত পাইনি। এমনকি গ্রাম পঞ্চায়েতে কিছু এখনও এফটিও পর্যন্ত হয়নি, যার জন্য আমরা বিডিও সাহেবের নিকট এই দাবিগুলো নিয়ে অন্তত স্মারকপত্র প্রদান করছি। ধূপগুড়ি ব্লকে গ্রামীণ এলাকায় কত কোটি টাকা বকেয়া রয়েছে? ধূপগুড়ি গ্রামীণ এলাকায় বর্তমানে বানাহাট ভাগ হয়ে যাওয়ার পরে 9টি অঞ্চল আছে, অন্তত 10 কোটি টাকার উপরে এই টাকাটা বকেয়া আছে। কত সাল থেকে বকেয়া রয়েছে? 20, 21, 22 এবং 22-23 এটা টোটালটাই বাকি আছে, এবং 23-24 এনার্জিসের কোনো কাজ হয়নি আপাতত। আচ্ছা, পঞ্চায়েত সমিতির কাছেও কি কোনো বকেয়া রয়েছে? হ্যাঁ, পঞ্চায়েত সমিতির তরফ থেকেও কিছু টেন্ডার হয়েছে, যেগুলো এমজি এনার্জিএস এর সঙ্গে ট্যাগ করা আছে, যার জন্য পঞ্চায়েত সমিতির তরফ থেকেও কিছু কাজ হয়েছে। টাকার পরিমাণ? হ্যাঁ, সে 4 কোটির মতো হতে হবে। আচ্ছা, এই টাকাটা যদি আপনারা না পান তাহলে আপনারা কি করবেন? এই টাকাটা না পেলে, যাই হোক, আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের অবস্থায় না পেলে আমরা আপাতত আন্দোলন করছি। আমাদের আন্দোলনটা এখান থেকে যাতে অন্তত কলকাতার বুকে, এমনকি দিল্লির বুকে পর্যন্ত সংগঠিত করতে পারি, যার জন্য আমরা বিভিন্ন আমাদের কন্ট্রাক্টর যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা যদি এই টাকাটা না পাই, প্রয়োজনে দিল্লির বুকে পর্যন্ত আমরা আন্দোলন সংগঠিত করব। গ্রাম পঞ্চায়েতের গেটে বিক্ষোভ ঠিকা কর্মীদের। এমজি এনআরইজিএ প্রকল্পের কাজের জন্য দ্রব্য সামগ্রী সরবরাহ করার বকেয়া মেটানোর দাবিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো সংশ্লিষ্ট কাজের ঠিকাদারেরা। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিত দাবি পত্রও দেয়া হয়। মালবাজার মহকুমার মেটিলি ব্লকের মাটিয়ালি বাঁতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঠিকাদারদের সংগঠন এমজি এনআরইজিএ ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের মাটিয়ালি বাঁতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কমিটির তরফে এই কর্মসূচি করা হয়। এদিন গ্রাম পঞ্চায়েতের গেটে দাঁড়িয়ে দাবির ভিত্তিতে রীতিমতো স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ঠিকাদারেরা। সংগঠনের মাটিয়ালি বাঁতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মস্তান শের রহমান বলেন, গত 2020, 21, 22 ও 23 আর্থিক বছরের 100 দিনের কাজের প্রকল্পের দ্রব্য সামগ্রী সরবরাহ করার টাকা বকেয়া রয়েছে। এই টাকা না পেয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে চলতে হচ্ছে ঠিকাদারদের। সংসার সহ ছেলে মেয়েদের পড়াশোনা চালাতে বর্তমানে হিমশিম খেতে হচ্ছে সকলকে। দ্রুত ওই বকেয়া টাকা প্রদানের দাবি এদিন প্রধানের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জেলাব্যাপী সংগঠনের তরফে এই আন্দোলন কর্মসূচি চলছে। দ্রুত এই টাকা প্রদান না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনেও নেওয়া হতে পারে বলে তিনি জানান। আমরা মেটলি বাতাবাড়ি 2 নম্বর অঞ্চলের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দাবি দিলাম, এই অঞ্চলে আমাদের ওই 100 দিনের কাজের যে এমএনইএস সাপ্লাইয়ের টাকা এখনো বন্ধ হয়ে আছে। আমরা চাচ্ছি অবিলম্বে টাকাটা প্রদান করা হোক। এটা প্রধানের মাধ্যমে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের জানানোর জন্য একটা ডিসিশন এতদিনের মধ্যে করতে হবে। সময়সীমা দেওয়া হয়নি, অবিলম্বে বলছি। আচ্ছা, অবিলম্বে যাতে হয়। না হলে কি আন্দোলনে নামার কোনো পরিকল্পনা আছে আপনাদের? এটা নিয়ে আমাদের মেটলি ব্লক সহ জলপাইগুড়ি জেলা এবং সারা পশ্চিমবঙ্গ মিলে একটা আন্দোলন চলতেছে। সবাই মিলে সব জায়গায় ডেপুটেশন দিচ্ছে। আমরাও পরবর্তীতে যদি টাকা প্রদান করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন একটা করব। আমরা সব বেকার এর উপর নির্ভর করে আছি, সাপ্লাই দিচ্ছি, সবাই যে পরিবার চলে এটাকে কেন্দ্র করে। এ বিষয়ে মাটিয়ালি বাঁতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমণি ওরাও বলেন, দাবিপত্র পেয়েছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে। আমি আর কি বলবো, আমি তো ওগুলা জানি না, কিন্তু ওরা যখন দিয়েছে তো আমি এটাকে ভিডিওকে পাঠাবো। আপনি তো ওই সময় ছিলেন না যে সময়কার ওরা দাবি করতেছে যে টাকা পায় নাই? হ্যাঁ, সেই সময় তো ছিলাম না, কিন্তু এখন কি করব, ভিডিওকে পাঠাবো। আজকে দিল ডিভিশন দিছে ওরা আজকে। হ্যাঁ, 450 কিলোমিটার পথ পায়ে হেঁটে বাবা ধামের উদ্দেশ্যে রওনা হলো
মালবাজার মহকুমার চালসা স্কুল পাড়ার এক যুবক বিকাশ রায় 450 কিলোমিটার হেঁটে ঝাড়খণ্ডের দেওগড়ের বাবাধামের উদ্দেশ্যে বের হলো মালবাজার মহকুমার চালসা স্কুল পাড়ার যুবক বিকাশ রায়। শুক্রবার সকালে পুজো অর্চনা এবং সকলের আশীর্বাদ নিয়ে তিনি বের হন। প্রায় 20 থেকে 25 দিন ধরে তিনি হেঁটে বাবাধামে যাবেন বলে জানান। এদিন যাত্রা শুরু করার আগে তিনি চালসার মা আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন। এলাকার জনগণ যুবককে খাঁদা পরিয়ে সম্মান জানান এবং আশীর্বাদ দেন। কথা প্রসঙ্গে বিকাশ জানায়, দীর্ঘদিন ধরে হেঁটে বাবাধামে যাওয়ার ইচ্ছে ছিল, অবশেষে এদিন যাত্রা শুরু করলাম। আশা করছি যাত্রাপথে সকলের সহযোগিতা পাবো। এদিন বিকাশকে শুভেচ্ছা জানাতে মা আনন্দময়ী কালীবাড়িতে এলাকার অনেকেই উপস্থিত ছিলেন। বলার তো এমনি আমার কিছুই নাই, মানে আমার একটা মনের ইচ্ছা ছিল যে আমি এখান থেকে মোটামুটি 450 কিলোমিটার বাবাধাম হেঁটে যাবো। আচ্ছা, তো ওইটাই বার হচ্ছে, আজকে বেরোচ্ছেন। মানে এমনি কতদিনের ইসে ধরেছেন? মোটামুটি 20 থেকে 22 দিন। 22 দিন পায়ে হেঁটে যাবেন? পায়ে হেঁটে যাবো। এমনি বাড়ির লোক কি উৎসাহ, কতটা উৎসাহ দিয়েছে বাড়ির লোক? খুব সবাই উৎসাহ দিয়েছে? বাড়ির লোক, বন্ধু বান্ধব সবাই আমাকে যথেষ্ট হেল্প করছে, উৎসাহ দিয়েছে। আচ্ছা আচ্ছা। রাস্তা তো অনেক হেল্প করবে বলেও আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই। আপনার নাম? আমার নাম বিকাশ রায়। বাড়ি কোথায়? চালসা স্কুল পাড়া। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং এয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। এই নিয়ে চতুর্থবার জলমগ্ন হলো জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র এলাকা কলোনি। আজ দুপুর 1টার পর থেকে জল বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করতে শুরু করে। উল্লেখ্য, বর্ষার এই সময় প্রতি বছরই করলা নদীর জলস্ফীতির কারণে এলাকা প্লাবিত হয়। এদিন সকালে কোনো সমস্যা না থাকলেও বেলা বাড়তেই জলমগ্ন হতে থাকে বিভিন্ন এলাকা। ইতিমধ্যে বেশ কিছু পরিবার এলাকারই ফ্লাড শেল্টারে আশ্রয় নিতে শুরু করেছেন বলে জানা গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এবারের বর্ষায় চতুর্থবারের জন্য জলমগ্ন হলো এলাকা। স্থানীয় কাউন্সিলর ও ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস কমিটির পরিস্থিতির ওপর নজর যেমন রাখছেন, তেমনি সাহায্যের জন্য প্রস্তুত রয়েছেন বলে জানা গিয়েছে। এটা 25 নম্বর ওয়ার্ড। এটা তো যখন ব্যারেজেতে জল ছাড়ে তখনই আমাদের এখানে জলটা ঢোকে। এটা করলা বাদ ভাঙা আছে। আমাদের 25 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে, কাউন্সিলরের তরফ থেকে যারা আছে তারাই আমাদের সহযোগিতা করে এবং থাকার জায়গাটা সব ওরাই করে দেয়। আর ওনারাই খাওয়া দাওয়া থেকে সব কিছু ব্যবস্থা ওনারাই করে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 45.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর 48 ঘন্টার মধ্যে সরকারি জমি দখল করে তৈরি করা অবৈধ রিসর্টের মধ্যে 9টি রিসর্টে নোটিশ জারি করে খালি করে দেওয়ার নির্দেশ প্রশাসনের। বাজারে কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া, বাজার করতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা। মুখ্যমন্ত্রীর নির্দেশিকা জারি হতে দামের ওপর নিয়ন্ত্রণ আনতে নজরদারি চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.